সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি নাহিদ হাসান মুন্না, বাংলা এ প্লাস বইয়ের লেখক বলছি। আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে এইচএসসির প্রতিটা টপিক, বাংলা সেকেন্ড পেপারের প্রতিটা টপিক আমি ফ্রিতে ইউটিউবে শেষ করে দিব। আমি তোমাদেরকে ফ্রিতে ইউটিউবে শেখাবো, সেই কথাটা কিন্তু আমি রাখতে পেরেছি বলে মনে করছি, কারণ আমি অলরেডি প্রায় বেশিরভাগ টপিকে শেষ করে দিয়েছি যেগুলো ব্যাকরণের আলোচনার টপিক ছিল। তো এরপরে অনুবাদ টপিকটা তোমরা পড়ে নিবে আমার বই থেকে, বাংলা প্লাস বই থেকে, বা তোমাদের যে কোনো টপিক থেকে এটা পড়ে নিতে হবে। কারণ ইংরেজি থেকে বাংলা কিভাবে করবে এটা কিন্তু বাংলার ক্লাসে মূলত না, হ্যাঁ, এটা হচ্ছে ট্রান্সলেশনের একটা ক্লাস করাতে হবে তোমাকে, সেটা ইংরেজি সাবজেক্টের উপর। এটা এই বাংলা সেকেন্ড পেপারে আলোচনা করার মতো কোনো কিছু বিষয় মনে করছি না। এবং আমি মনে করি তোমাদের সবার বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করা উচিত। ইংরেজি থেকে বাংলা যে অনুবাদগুলো এসেছিল সেগুলো তোমাদের সমাধান করা উচিত। এই জন্য তোমরা বাংলা প্লাস বইয়ের হেল্প নিতে পারো, অথবা তোমাদের হাতের কাছে যে কোনো বই থাকলে সেখান থেকে হেল্প নিতে পারো। এরপর রয়েছে পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ কিন্তু তোমাদের মুখস্থর বিষয়। এখানে আমি ক্লাস নিয়ে অযথা তোমাদের সময় নষ্ট করতে চাচ্ছি না। সারমর্ম বা সারাংশ যে টপিকটা রয়েছে এটাও আমি তোমাদেরকে ক্লাস নিতে চাচ্ছি না। হ্যাঁ, ক্লাস নেওয়ার থেকে আমি মনে করি যে এইগুলো তোমাদের বাংলা প্লাস বই থেকে দেখে নেওয়া উচিত, বা তোমাদের আশেপাশে যে কোনো বই থেকে পড়ে নেওয়া উচিত। আমি সরাসরি চলে আসতেছি দিনলিপিতে। তো দিনলিপিকে ইংরেজিতে কিন্তু আমরা বলি ডায়েরি। হ্যাঁ, আমরা বলি না যে ডায়েরি লিখি, এটা আসলে ডায়েরি। হ্যাঁ, দিনলিপি কিছু না, ডায়েরি লেখা। তো ডায়েরি লেখা কি খুব কঠিন? আমরা তো সবাই লিখি, অনেকেরই তো ডায়েরি রয়েছে, তাই না? সো ডায়েরি আসলে যে কোনোভাবে লেখা যায়, তবে এখানে কিছু কথা রয়েছে। যে ধরো তোমার ডায়েরিতে যদি এরকম তুমি প্রতিদিন কিছু কিছু ঘটনা লেখো, যে আজকে আমার সাথে এটা হলো, কালকে ওটা হলো, 1 বছর পরে যদি তুমি সেই ডায়েরিটা খোলো, তখন কি বুঝতে পারবে যে কোন ঘটনাটা কবে ঘটেছিল? যদি সেখানে উল্লেখ করা না থাকে তারিখ, স্থান, সময়, বুঝতে পারবে না, কিন্তু ভুলে যাবে। এই জন্য দিনলিপি লেখার কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো আমরা মেনে তারপরে দিনলিপি লিখব। হ্যাঁ, আমরা আমাদের পার্সোনাল ডায়েরিতে লিখি আর নাই লিখি, কিন্তু পরীক্ষার খাতায় লিখব, সেটা বলতে চাচ্ছি যে পরীক্ষার খাতায় লিখব। সো প্রথমে জেনে নিই যে একজন ব্যক্তির প্রত্যহ জীবনের ঘটে যাওয়া অনেক ঘটনার মধ্যে কিছু ঘটনা যেগুলো হচ্ছে মনে রাখার মতো, যা হৃদয়ে ছুঁয়ে যায়। হ্যাঁ, এই সকল ঘটনাগুলো চাইলে যে কেউ লিপিবদ্ধ করতে পারে, তবে যেমন তেমন করে প্রত্যহ জীবনের ঘটনা লিখলেই তার দিনলিপি হয়ে যায় না। কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো কি কি? আমি প্রথমে যেটা বললাম, যে প্রথমেই দিন, তারিখ, স্থান, সময় উল্লেখ করতে হবে, যাতে করে আমরা পরবর্তীতে গিয়ে বুঝতে পারি যে এটা কত তারিখের কোন সময়ের ঘটনা। প্রথম বাক্যটা এমনভাবে লিখতে হবে যেন মনে হয় যে পুরা দিনে যা যা ঘটেছে এটা যেন একটা সারাংশ আমি লিখলাম, এরকম কিছু একটা যেন ফুটে ওঠে। লেখার সময় সবসময় আমরা বলবো যে আমি কথাটা উল্লেখ করব। হ্যাঁ, যে আমি এটা করেছি, আমি ওটা করেছি, এইটা বলবো। কখনো তুমি, তোমরা, আমরা এগুলো না লেখাই ভালো, কারণ এখানে আমার দিনলিপি একটা পার্সোনাল বিষয়। সবসময় আমি উল্লেখ করাটাই সবচেয়ে ভালো, এবং সর্বদা সত্য কথা লিখতে হবে। আমরা মিথ্যা কিছু লিখে সেটা ডায়েরি লেখার চেষ্টা করবো না। সারাদিনের সকল গুরুত্বপূর্ণ ঘটনাবলীগুলো সেগুলো আমরা সংক্ষিপ্ত করে লিখবো। সারাদিনে তো অনেক ঘটনাই ঘটে, এখন সবগুলো তো লেখা সম্ভব হবে না, যেটা গুরুত্বপূর্ণ ঘটনা। আর চেষ্টা করবো ছোট ছোট বাক্য লিখতে, বড় বড় বাক্য, জটিল বাক্য না লিখে আমরা ছোট ছোট সহজভাবে লেখার চেষ্টা করব। দিনলিপিতে সবসময় নিজের সাথে ঘটে যাওয়া যে ঘটনা সেগুলো লিখতে হবে। এখন অনেকেই দিনলিপি লিখতে গিয়ে শুরু করে দিল ঐতিহাসিক ঘটনা, এইটা কিন্তু ঠিক না। তোমার নিজের সাথে কি হয়েছে সেটা তুমি লিখবে। হ্যাঁ, যেমন হচ্ছে তুমি ভালোবাসা দিবস, হ্যাঁ 14ই ফেব্রুয়ারি, তোমরা ভালোবাসা দিবসে তুমি যদি এই সম্পর্কে দিনলিপি লিখতে বলে, তো তুমি সেটাই লিখবে যেটা তুমি করেছো। হ্যাঁ, যেটা তুমি যেভাবে দিনটা কাটিয়েছো সেটা লিখবা। হ্যাঁ, তুমি লিখতে পারো যে হ্যাঁ আজকে 14ই ফেব্রুয়ারি, আজকে আমি গার্লফ্রেন্ডের সাথে এখানে গেছিলাম, ওখানে গেছিলাম, সেইটা তুমি লিখবা। আর তুমি যদি লেখো যে না আজকে 14ই ফেব্রুয়ারি আমি ঘুরতে গেছিলাম, গিয়ে দেখি এক একজনের হাত ধরে হাঁটছে, হ্যাঁ এক একজন আইসক্রিম খাচ্ছে, এক একজন ঘুরছে, ওরা কি করছে সেটা তো তোমাকে লিখতে বলা হয়নি, বলতেছে তুমি কি করেছো, তুমি তোমার কথা লিখবা। যে হ্যাঁ আমি সিঙ্গেল, আমি ঘুরতে গিয়েছিলাম, আমি রাজশাহীতে ঘুরতে গিয়েছিলাম, বা আমি ঢাকাতে ঘুরতে গিয়েছিলাম, ঘুরতে গিয়ে আমি অমুক বন্ধুর সাথে আমার দেখা হয়েছে, তারপরে অমুক বন্ধুর সাথে দেখা হয়ে আমরা একসাথে বসে চা খেয়েছি,
তোমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো লিখবা, ঠিক আছে? তো যাই হোক, এগুলো কিন্তু আবার পরীক্ষায় লিখিও না, মানে জাস্ট তোমাকে বোঝানোর জন্য বুঝলাম যে তুমি তোমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো লিখবে, ঠিক আছে? দিনলিপির ভাষা হওয়া উচিত কিন্তু সহজ সরল আকর্ষণীয়, হ্যাঁ, কঠিন সাহিত্যিক হওয়ার এখানে কোনো দরকার নেই। আমরা যে ডায়েরি লিখি সেখানে কি আমরা কঠিন ভাষা লিখি? না, সহজ ভাষা লিখব। অযথা কাল্পনিক কিছু লিখব না, মানে আমরা এখানে সাহিত্যিক হতে আসিনি। এই টপিকটা হচ্ছে মানে এমন কিছু না যে তোমাকে অবাস্তব কাল্পনিক কিছু লিখে একদম মানে টিচারের মন জয় করতে হবে, বিষয়টা এমন না। তুমি জাস্ট গল্প লিখবা, গল্প রসের মাধ্যমে জাস্ট যেটা সত্য ঘটনা সেটাকে তুলে ধরবা। হ্যাঁ, সর্বশেষে পুরো দিনটি কেমন লেগেছে এই সম্পর্কে একটা মতামত শেষ করতে হবে। সো ধরো আজকে হচ্ছে 16ই ডিসেম্বর, বিজয় দিবস। একটু আগে উদাহরণ দিলাম ভালোবাসা দিবস নিয়ে, তো ওটাতে অনেকেই বুঝতে পারে নাই। তো আজকে এখন একটু ফর্মালি শিখি যে ধরো যে 16ই ডিসেম্বর বিজয় দিবস, এখন বলতেছে যে বিজয় দিবস সম্পর্কে একটা দিনলিপি লেখো। তো ছাত্রছাত্রীরা যেটা করে সেটা হচ্ছে যে 16ই ডিসেম্বর দিনটা কেমন কেটেছে এটা কিন্তু লেখা উচিত, যে 16ই ডিসেম্বর আমরা কি কি করেছি। 16ই ডিসেম্বর তুমি কি কি করেছো, সকালে উঠে বিজয় দিবসটা তুমি কিভাবে তুমি কাটিয়েছো সেটা তুমি লিখবা। তো এটা কিছুক্ষণ লেখার পরে সে লেখা শুরু করে যে 16 ডিসেম্বর বিজয় দিবসে কে কে কীভাবে বিজয় লাভ করলো, আমাদের মুক্তিযুদ্ধের ঘটনা কিন্তু সে বর্ণনা করা শুরু করে দিচ্ছে, যে মুক্তিযুদ্ধ কীভাবে হয়েছে। এইটা কিন্তু দিনলিপি না। তোমার দিনলিপি কি এইটা যে তুমি কি মুক্তিযুদ্ধ করতে গেছো, নাকি তুমি গিয়ে মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে সেটা দেখে আসছো? বিষয়টা তো এমন না। বিষয়টা হচ্ছে তুমি তোমার মুক্তিযুদ্ধ দিবস মানে 16ই ডিসেম্বর দিনটা কিভাবে কেটেছে সেটা তুমি লিখবে। যে সকালে উঠে তুমি স্কুলে গেছো, সবাই মিলে একসাথে প্যারেড পিটি করেছো, হ্যাঁ, সবাই মিলে এখানে স্টেডিয়ামে গিয়েছো, কি কি অনুষ্ঠান করেছো, কুইজ কি কি করেছো, কি কয়টা পুরস্কার পেয়েছো, এইগুলো হচ্ছে তোমার দিনলিপি। কিভাবে দেশ স্বাধীন হয়েছে এইটা তো তোমার দিনলিপি না। দিনলিপি হচ্ছে তোমার পুরো দিনটাতে কিভাবে কেটেছে সেটা তুমি লিখবা। হ্যাঁ, পুরো দিনলিপিতে লিখতে হবে যে আমি কিভাবে দিনটি পার করেছি, কোথায় গিয়েছি, হ্যাঁ, কোন কোন বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে, তাদের সাথে দিনটা কিভাবে কেটেছে, কোন অনুষ্ঠানে আমি গিয়েছি কিংবা অংশগ্রহণ করেছি, এইগুলো লিখতে হবে। তো আশা করছি তোমরা বুঝতে পারছো যে দিনলিপিতে আসলে কি কি করা যাবে, কি কি করা যাবে না, এগুলো আশা করছি বুঝতে পারছো। তো এখন আমরা ছোট্ট একটা ফরম্যাট দেখে নিই, যে নিচে দেখি একটা দিনলিপি কেমন হবে সেটা আমরা দেখি। যে প্রথমে আমরা লিখবো তারিখ, তারপরে লিখবো বার, তারপরে সন লিখবো মানে সাল লিখবো, তারপরে কোন স্থানে ঘটনাটি ঘটেছে এরকম একটা লিখবো। এখানে সময়টা হচ্ছে সেটাই সময় যে সময় তুমি দিনলিপিটা লিখতে বসেছো। হ্যাঁ, তো মানে হচ্ছে সাধারণত কি হয়, দিনের বেলা ঘটে যাওয়া ঘটনাগুলো রাত্রে লেখে, সো রাতের সময়টা দেওয়া বেটার। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে তুমি দিনলিপিটার প্রথমে সারাংশ দিবা, তারপরে সারাদিনে তোমার সাথে কী কী ঘটেছে সেগুলো তারপরে তুমি যেটা করবে এখানে হচ্ছে প্রথমে সারাংশ দিবে, যে দিনলিপিটার মানে পুরা দিনলিপিটা একটা সারাংশ, তারপরে এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, তারপরে হচ্ছে তোমার সবার শেষে এই দিনটা কেমন লেগেছে সেটা লিখলেই শেষ হয়ে যাবে। তো একটা কমপ্লিট এক্সাম্পল দিই আমরা, যে তোমার কলেজের মহান স্বাধীনতা দিবস উদযাপনের একটা দিনলিপি প্রস্তুত করো। একটু আগে আমরা কিন্তু ছোট করে জেনেছি যে আমার কলেজের 16ই ডিসেম্বর বা বিজয় দিবস কিভাবে কেটেছে সেই সম্পর্কে একটা দিনলিপি লেখার আইডিয়া পেয়েছি। এখন কিন্তু বিজয় দিবস না, এখন হচ্ছে স্বাধীনতা দিবস সম্পর্কে। যাই হোক, স্বাধীনতা দিবস কিন্তু 26শে মার্চ 2021। তো এই যে দিনলিপিটা আমি লেখা শুরু করছি, প্রথমেই কিন্তু আমি তারিখ এবং সালটা দিব। এর মানে হচ্ছে যে এই দিনলিপিটা লিখতেছি এটা কত তারিখের ঘটনা, 26শে মার্চ 2021 তারিখের ঘটনা। ওই দিন ছিল শুক্রবার এবং আমি দিনলিপিটা লিখতেছি কিন্তু রাতে বসে 10:30 ঘটনাটা ছিল রংপুরে। হ্যাঁ, তো এটা আসলে আমারই দিনলিপি, এগুলো সব আমার নিজেরই লেখা। সো আমার দিনলিপি আমি নিজেই শেয়ার করেছি তোমাদের সাথে, তোমরা দেখো। এবং এটা কিন্তু বাংলা প্লাস বইয়েও রয়েছে, তোমরা যে পড়ো বাংলা প্লাস বইটা এসএসসির শিক্ষার্থীদের জন্য খুবই একটা পছন্দের বই, বাংলা প্লাস আমার লেখা বই। সো আমি দিনলিপিটা পড়ি। আজ 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। আমাদের কলেজে আজকে এই দিনটা অনেক নাচে গানে অনেক সুন্দরভাবে আয়োজিত হয়েছে। সত্যি কিন্তু আমি যে কলেজে পড়েছিলাম 26শে মার্চ আমাদের কলেজে কিন্তু অনেক নাচ গান, অনেক সুন্দরভাবে অনেক কিছুর কুইজ, অনেক আয়োজনের মধ্যে দিয়ে এই দিবসটা পালিত হয়। আমি পড়েছিলাম রংপুর বর্ডারঘাট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। সো সেখানে কিন্তু আমি নিজেও স্টেজ সিঙ্গার ছিলাম। সো আমার বেশিরভাগ টিচাররাই আমার গান খুবই পছন্দ করতো, এখনও আমাকে সবাই মনে রেখেছে আমি আশা করি। সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া শেষ হতে না হতেই আমার এক বন্ধু বাসায় এসে হাজির। হ্যাঁ, তো অনেক সকালে সাইকেলে করে দুজন কলেজে গেলাম। হ্যাঁ, তখন আমার সত্যি সাইকেল ছিল, তো দুইজন মিলে সাইকেলে গেলাম।
কিছুক্ষণ পর প্রধান অতিথি আসলো, পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হলো। কলেজের শিক্ষক ও অতিথিরা বেলুন মুক্ত করে প্যারেড অনুষ্ঠান শুরু করলো, যেটা হয় নর্মালি, হ্যাঁ এই দিবসে যেগুলো এগুলো হয়। তো এরপর শুরু হলো নানা রকম প্রতিযোগিতা। আমি দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় এবং গানের প্রতিযোগিতায় প্রথম হয়েছিলাম, এটাও সত্যি। তো আসলেই আমি গানের প্রতিযোগিতায় প্রথম হয়েছিলাম। অনুষ্ঠান শেষে প্রধান অতিথির কাছ থেকে 2টা পুরস্কার পেয়ে খুব খুশি হয়েছিলাম। এরপর আবার 2 বন্ধু মিলে বাসায় ফিরলাম। তো আজকের দিনটা অনেক আনন্দে কাটলো, বিশেষ করে 2টা পুরস্কার পেয়ে সারাদিনের ক্লান্তি যেন শান্তিতে পরিণত হয়েছে। শেষে আমার এই দিনটা কেমন লেগেছে সেই বিষয়ে কিন্তু আমি একটা মতামত দিয়েছি। এই যে ছোটোখাটো বেশি লেখা লাগবে না, কিন্তু অনেকেই মনে করে যে বেশি লিখলে বেশি মার্ক, কিন্তু না, বেশি লিখলে কি বেশি মার্ক? পারফেক্টলি কি লিখেছো তুমি এখানে তারিখ, বার, সময়, স্থান এগুলো দিয়েছো কিনা এটাই ফ্যাক্ট। তারপরে তুমি স্টার্টিংটা কিভাবে করেছো, তোমার এখানে কিভাবে বর্ণনা করেছো, এখানে কি কঠিন কোনো বাক্য উল্লেখ করেছো কিনা, লিখেছো কিনা, বা এখানে দিনলিপি লিখতে এসে স্বাধীনতা দিবসের ঘটনা উল্লেখ করে ফেলেছো কিনা, কিভাবে স্বাধীনতা দিবস হলে 26শে মার্চে ঐতিহাসিক ঘটনাগুলো উল্লেখ করেছো কিনা, এইগুলো দেখা হয়। যদি ওইগুলো লিখে থাকো তাহলে টিচার বুঝে যাবে যে তুমি দিনলিপির কিছুই বোঝো না, যে দিনলিপি কিভাবে লিখতে হয় তুমি জানোই না, তাহলে তোমাকে মার্কও দিবে ওইরকম। অনেকে এখন ওইভাবে 3 পাতা 4 পাতা এরকম করে বড় বড় লিখবে, আর সে মনে করবে আমি তো অনেকগুলা লিখলাম, তাহলে তো মার্ক বোধহয় অনেক বেশি পাবো। কিন্তু বাস্তবে টিচার কিন্তু মার্ক দিবে না, কারণ টিচার তো জানে যে কি লিখলে মার্ক পাবে আর কি লিখলে মার্ক পাবে না। সো আমি আশা করব আমার ক্লাস যারা করলো, আশা করব এই ধরনের ভুল আর করবে না। দিনলিপি কিভাবে লিখতে হয় আশা করছি তোমরা জেনে গিয়েছো। এইভাবে সহজ সরলভাবে সুন্দর করে যদি তুমি 1 থেকে 1.5 পাতা লেখো, শিক্ষক খুশি হয়ে তোমাকে অনেক ভালো একটা নাম্বার দিয়ে দিবে। তো এইচএসসি শিক্ষার্থীরা তোমরা আমার এই ক্লাসগুলো সবগুলো করে ফেলবে এবং চেষ্টা করবে আমার লেখা বাংলা এ প্লাস, ইংলিশ এ প্লাস এবং আইসিটি ম্যাজিক এই 3টা বই সংগ্রহ করার। কারণ হচ্ছে এই 3টা বই তোমাদের হাতে থাকলে তোমরা ঘরে বসেই বাংলা, ইংরেজি, আইসিটি শিখতে পারবে। আমি তোমাদেরকে ইউটিউবের মাধ্যমেই ফ্রিতে শেখাবো। অলরেডি কিন্তু আমার বাংলা প্রথম পত্র শেষ, দ্বিতীয় পত্র শেষের দিকে, এরপর আমি শুরু করব ইংলিশ। সো আশা করব তোমরা সবাই বাংলা এ প্লাস, ইংলিশ এ প্লাস, আইসিটি ম্যাজিক বই 3টাই সংগ্রহ করে ফেলবে। আমার ওয়েবসাইট nahid24.com অথবা আমার স্ক্রিনে দেখা একটা নাম্বার রয়েছে, এখানে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করে তোমাদের নাম ঠিকানা পাঠিয়ে দিতে পারো। দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।